আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি। সেফ ডেমোক্রেসি, সেফ সনাতন, সেফ আমাদের মা দিদি বোন নারী সুরক্ষা, সেফ মাইনরিটি এসসি এসটি। আমি পশ্চিমবাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যেভাবে পারেন, যারা দলে দায়বদ্ধ, দলের কর্মী, দলের ব্যানারে, যারা অন্য সিভিল সোসাইটি করেন, পোর্টাল, ইউটিউবার, মিডিয়া, এনজিও, অন্য প্ল্যাটফর্মে থাকেন, রিলিজিয়াস অর্গানাইজেশন, সবাইকে আবেদন করব, পথে নামুন। এনাফ ইজ এনাফ। 23 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে। 24-এর লোকসভায় ট্রেন্ড ছিল না। আমি 87-তে কলেজে ভোটে লড়েছি, আমি 95-তে পৌরসভায় লড়েছি, 2004-এ লোকসভায় লড়েছি। আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া। এই ট্রেন্ড খুব মারাত্মক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, আর হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, ক্যানিং, ভাঙড়, ডায়মন্ড হারবার, ফলতা, হাড়োয়া, মিনাখা, বাদুড়িয়া, ইদাস, পাত্রসায়র, জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে শীতলকুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে। এ ভয়ঙ্কর ট্রেন্ড। 24-এর লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম, আটকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে। এবারের বাই ইলেকশনে 2 লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। আপনি অপেক্ষা করুন। আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করব এই রাজ্যে। আমি আগামীকাল এলওপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন, নাম নথিভুক্ত করবেন। তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া, প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে। আপনাদের সাহায্য দরকার। এই জিনিস মেনে নেওয়া যায় না। এক নতুন রোগ, নতুন ভাইরাস। হিন্দু হলেই ভোট দিতে দিবে না, আটকে দাও। এই জিনিস মানব না আমরা। 2, জনবিরোধী সরকার, চাকরি নেই, উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো, রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করা, বাজারে দ্রব্য মূল্য চরমে, 12 টাকার আলু 35 টাকা। এত দাম খাবো কি? কৃষিমণি যাবে কি? এত দাম খাবে কি? খাবো কি? মমতা যাবে কি? এত দাম খাবো কি? তৃণমূল যাবে কি? আমি 18 তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত গত 3 সপ্তাহে এই সরকার যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি। আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারা আস্তে আস্তে
আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে। দর্শক, এটা গতকালকের প্রোগ্রাম। রাজভবনের সামনে অবস্থানে বসেছিলেন শুভেন্দু অধিকারীরা, কিন্তু ওখানে যেসব কথা বলেছেন সেখান থেকে আমি দেখছি একটা জল্পনা কল্পনা চলছে। অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী কি নিজের মতো করে পথ দেখছেন, নতুন পথ দেখছেন, মানে পথ দেখছেন বলতে পথ তৈরি করছেন। তা না হলে উনি হতে পারেন একজন বিরোধী দলনেতা, কিন্তু দল যে প্রোগ্রাম এখনো ঘোষণা করেনি সেখানে উনি প্রোগ্রাম ঘোষণা করছেন এবং বলছেন বিরোধী দলনেতা হিসেবে আমি এটা করতে চলেছি, বিরোধী দলনেতা হিসেবে আমি এটা বলছি, দল মত নির্বিশেষে আসুন, গণ আন্দোলনের আহ্বান করছি, সকল স্তরের মানুষজন পথে নামুন। এই যে নিজের থেকে ডাক, উনি তো বিজেপি দল করেন, তো বিজেপি দলের তো একটা সংগঠন আছে, বিজেপি দলের তো একটা বাংলার তো একজন দায়িত্বে এখনো আছেন, দায়িত্ব তো এখনো চেঞ্জ হয়নি, ডক্টর সুকান্ত মজুমদার, বা দলের আরো অনেকে রয়েছেন, স্পোক্স পার্সন রয়েছেন। কিন্তু দলের তরফ থেকে মানে যারা আর কি কর্মসূচি ঘোষণা করেন সেই ঘোষণা এখনো শুনিনি, কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ থেকে একগুচ্ছ কর্মসূচি শুনতে পাচ্ছি, উনি নিজে ঘোষণা করছেন। এবং ভালো করে লক্ষ্য করবেন, উনি যে প্রোগ্রামগুলো ঘোষণা করছেন ওখানে কিন্তু একটা কথা উনি জোর দিয়ে বলছেন, বিরোধী দলনেতা হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করছি। এই নয় যে বঙ্গ বিজেপির তরফ থেকে বলছি, এটা কিন্তু বলছেন না, বিরোধী দলনেতা হিসেবে বলছি এবং সকলকে আহ্বান করছি, সকলকে আহ্বান করছি। এই কথার কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ হতে পারে, যেটা কেউ কেউ বলছেন। তাহলে কি শুভেন্দু অধিকারী এবার কি নিজের মতো করে একটা চলার চেষ্টা করছেন? দল করলেও দলের একটা হয়তো মানে জানি না কেনই বা উনি এইরকম করছেন। তাহলে কি কোথাও ভাবছেন যে দলগতভাবে মুভমেন্ট ঠিক করে হচ্ছে না, আর দলের প্রোগ্রাম নিজে ডিরেক্টলি ঘোষণাও করতে পারেন না, দলের একটা সিস্টেম রয়েছে, একটা প্রোটোকল নিশ্চয় আছে, কে কি করবেন, কে কি বলবেন। তো সেখানে যাতে দলের প্রোগ্রামের সঙ্গে কোনো না হয়, সেই জন্য উনি নিজেই বলে দিচ্ছেন বিরোধী দলনেতা হিসেবে এটা করছে। এই যে একটা পোর্টাল চালু করার কথা উনি বলছেন, যারা ভোট দিতে পারেননি তারা নথিভুক্ত করবেন। তো পোর্টাল এটা ওনার চালু করার কি আছে? তো দল, এটা তো একটা পলিটিক্যাল ফাইট, এখানে তো একটা দল, তার তো দল রয়েছে বিজেপি, তারা তো করবে, বা অন্য দলও করতে পারে। তো বিরোধী দলনেতা হিসেবে করা বলা হচ্ছে মানে কি? মানে সকলকে আহ্বান করা, মানে একটা নতুন ব্যানার, সকলকে আহ্বান করা, যে কোনো দলের যে কোনো মতের হতে পারেন, ভোট না দিতে পারলে এখানে অ্যাপ্লাই করুন। আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি। তফাৎটা বুঝতে হবে, বিজেপির প্রোগ্রাম আর বিরোধী দলনেতা হিসেবে বলা তফাৎটা কিন্তু আছে। এবং উনি কিন্তু এরকম ঘোষণা করছেন, অনেকগুলো প্রোগ্রাম ঘোষণা করেছেন, ইলেকট্রিকের এসব যে দাম বৃদ্ধি হচ্ছে, সিএসসি যে বৃদ্ধি করছে তার বিরুদ্ধে প্রতিবাদ, সেখানেও সকলকে আহ্বান করছেন এবং সেখানেও বলছেন বিরোধী দলনেতা হিসেবে বলছি। মানে আমি শুভেন্দু অধিকারী বলছি, মোদ্দা কথা আমি শুভেন্দু অধিকারী বলছি। তো এটার ব্যাখ্যা হবে, অবশ্যই ব্যাখ্যা হবে। অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী কি তাহলে কোথাও ভাবছেন যে দল দল যেভাবে চলছে বাংলাতে হবে না, এরা না কোনো প্রোগ্রাম করবে না কিছু করতে দেবে, সুতরাং চলো এবার নিজের মতো করে, আমার যেহেতু নিজস্ব একটা ব্যানার, মানে আমি যেহেতু বিরোধী দলনেতা, ফলে আমার একটা এমনি দায়িত্বের মধ্যে পড়ে রাজ্যের সমস্যা সংকট নিয়ে কথা বলা। তো চলো আমি 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 প্রোগ্রাম জারি রাখবো, আমি কর্মসূচি জারি রাখবো, আমি মানুষকে নিয়ে রাস্তায় নামবো, রাস্তায় নামতে বলবো। আর ডিরেক্টলি দলের কথা তো আমি দলের কথা ডিরেক্টলি বলতে পারি না, যেহেতু দলের সিস্টেম আছে। আর দলের কথা বলে আমি প্রোগ্রামই বা কি করে ঘোষণা করি? সুতরাং আমার একটা অপশন আছে, বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের মানুষের
সমস্যার কথা তুলে ধরা, তো সেটা বলি। ফলে এটার মাধ্যমে কি ওনার মধ্যে এটা কি কোথাও আসছে যে উনিও বীতশ্রদ্ধ দলের যে সিস্টেম চলছে, যেভাবে দলটা চলছে বাংলাতে, এত বড় বড় ইস্যু, এত বড় বড় সব মানে ঘটে যাচ্ছে, সে অর্থে মুভমেন্ট নেই, প্রোগ্রাম কর্মসূচি নেই, রাজ্য স্তর থেকে সেইভাবে ঘোষণা নেই। সুতরাং আমাকে তো চুপ করে থাকলে হবে না, আমাকে তো বলতে হবে। এটা তো পরিষ্কার শুভেন্দু অধিকারী একটা জেদ নিয়ে এসছেন, পিসি ভাইপোর কোম্পানিকে উল্টাতেই হবে, একটা জেদ নিয়ে এসছেন। অনেকেই এসছিলেন, তারা আবার চলে গেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যাননি। তার মানে উনি ওনার জেদে অটুট আছেন, শেষ দেখে ছাড়বো। তো সেই জন্য কি লড়াইটা জারি রাখার জন্য বিজেপি কি করলো না করলো ওইদিকে তাকিয়ে আর বসে থেকে লাভ নেই। চলো এবার আমার যেটুকু করার ক্ষমতা, মানে যেহেতু বিরোধী দলনেতা, চলো এতেই আমি শুরু করি প্রোগ্রাম। জনবিরোধী যেসব প্রোগ্রাম কর্মসূচি চলছে সরকারের, তার বিরুদ্ধে চলো রাস্তাতে নামি এবং নামতে বলি। সেই জন্য কি উনি বঙ্গ বিজেপির পলিটিক্যাল যে সিদ্ধান্ত, তার বাইরে কি একটা নতুন পথ তৈরি করছেন আস্তে আস্তে শুভেন্দু অধিকারী, নিজস্ব একটা তৈরি করছেন, নিজস্ব একটা আবেশ তৈরি করছেন, নিজস্ব একটা সার্কেল তৈরি করছেন বাংলার মানুষকে নিয়ে, যে পরে দেখা যাবে কিভাবে কি পরিবর্তন আসবে। আপাতভাবে বাংলার মানুষকে শাসক বিরোধী অবস্থানে নিয়ে আসি এবং প্রোগ্রাম কর্মসূচিতে অংশ নেওয়ায় একটা মুভমেন্ট জারি রাখি, পরে ভাববো কি সিদ্ধান্ত নেব। ফলে এটা কি কোথাও সংগঠনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে প্রোগ্রামকে কন্টিনিউ রাখার জন্য এইভাবে নিজস্ব উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে দেওয়া? এখান থেকে কি তাহলে চিড় ধরা শুরু হচ্ছে বা নতুন পথে চলা শুরু করছেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন উঠছে, প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু না। আবার বলছি, যেখানে দল রয়েছে, দলের সভাপতি রয়েছেন, দলের স্পোক্স পার্সন রয়েছেন, আরো অনেকে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও রাজভবনের সামনে গতকালকে উনি কিন্তু একগুচ্ছ প্রোগ্রাম ঘোষণা করে দিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে। যেখানে দলের সিম্বল রয়েছে প্রোগ্রামে, বিজেপির প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, কিন্তু সেখানে বিজেপির তরফ থেকে, বিজেপির যেখান থেকে প্রোগ্রাম ঘোষণা হয় সেখান থেকে না, উনি নিজস্ব উদ্যোগে জোর গলাতে একগুচ্ছ প্রতিবাদী প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। এখান থেকেই দর্শক প্রশ্ন উঠছে যে তাহলে কি শুভেন্দু অধিকারী নতুন ভাবে চলার চেষ্টা করছেন? এবার কি নিজের দায়িত্ব নিয়ে চলার চেষ্টা করছেন? আর ওইভাবে বসে থাকলে চলবে না, এবার নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব যদি দল দায় ভালো, না হলে নিজের মতো করে প্রোগ্রামকে কন্টিনিউ করব, তারপর দেখা যাবে শেষটা কি হয়, পরে সিদ্ধান্ত নেব। আগে মানুষগুলোকে একত্রিত করি শাসকের বিরুদ্ধে। এরকম কি পথে হাঁটছেন? দর্শক বলবেন, চর্চা কিন্তু বিরাট চলছে। আর চর্চা আর একটা বিষয় নিয়ে হচ্ছে, যেদিন উপনির্বাচনের রেজাল্ট বের হলো, অর্থাৎ 13 তারিখে, যেদিন বিজেপির বিরাট বিপর্যয় বলে মিডিয়াগুলো বলছিল, সেদিনই দেখছিলাম এই চিত্রটা, এটা খড়গপুরের সম্ভবত দিলীপ ঘোষ, ডক্টর সুকান্ত মজুমদার, তার সব ওখানে। ডক্টর সুকান্ত মজুমদারকে নাকি ওই দিনে কার্যকর্তা সম্মেলন, তারপরে ওখানে সংবর্ধনা দেওয়া হয়েছে আর কি, মন্ত্রী হয়েছেন তো ডক্টর সুকান্ত মজুমদার, তো এইসব আর কি ওখানে সংবর্ধনাও হয়েছে, যেটা আমি শুনছিলাম। তো এটা নিয়ে অনেকে বলছিলেন যে দলের এই হাল, আবার সংবর্ধনা চলছে উল্টো দিকে, যদিও ব্যানারটা এখানে কার্য সম্মেলন নাকি বলা হয়েছে কার্যকর্তাদের। যাই হোক, এটা একটা চর্চা হচ্ছিল। আর এবং অনেকে এটাও বলছেন যে সংবর্ধনাতে আছেন আর ধর্নাতে নেই। মানে সংবর্ধনাতে, এটা আগের দিনে, পরশু দিনে দেখা গেছিল ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের একসঙ্গে দেখা গেছিল। তো তারপর দিন, অর্থাৎ গতকালকে যেটা হলো রাজভবনের সামনে, সেখানে এদের কাউকে দেখা যায়নি। তো সেটা নিয়ে অনেকে বলছিলেন যে সংবর্ধনাতে আছেন কিন্তু ধর্নাতে নেই, তো এইরকম হলে কি করে কি সব চলবে। তো এইসব নিয়ে আমি দেখছিলাম অনেকে অনেক প্রশ্ন তুলছিলেন। তো এখন আমি এটা নিয়েও ভাবছি যে তাহলে কি কোথাও একটা চিড় ধরছে, কোথাও একটা শিবিরের মধ্যে মানে একটা বিভাজন কি সত্যি তৈরি হচ্ছে, যেখানে ভোট পরবর্তী হিংসার শিকাররা জামা খুলে দেখাচ্ছিলেন কিভাবে তারা অত্যাচারিত হয়েছেন এবং কিভাবে তাদেরকে মারধর করা হয়েছে। একটা বিরাট সেনসিটিভ ব্যাপার বাংলার মানুষের কাছে যখন তারা এইভাবে তুলে ধরছিলেন,
আর শুভেন্দু অধিকারীরা এই এই চিত্র দেখে চিৎকার করছিলেন, চেঁচামেচি করছিলেন। তো এইসবে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদেরকে দেখা যায়নি। অথচ আগের দিনে সংবর্ধনা যেটা বলা হচ্ছে, বেশ হাসি খুশি মেজাজে তারা ওখানে ছিলেন। তো এইভাবে দলটা কি করে চলবে যদি এতটা বিভাজন হয়? কার দোষ কার না দোষ এটা আমরা বলছি না, এটা আমাদের বিচার করার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমরা চিত্রগুলো দেখছি, তফাৎগুলো দেখছি। এখানে এইসব হলো আগের দিনে, আমি চিত্রগুলো দেখাচ্ছি, এইসব হলো আগের দিনে, অথচ পরের দিনে নেই। তো এই যে ব্যাপারগুলো সামনে আসছে, এটা কি ভালো লক্ষণ? বিরোধী দল হিসেবে কি এগুলো দেখতে ভালো লাগছে? মানুষ কি এগুলো ভালোভাবে নিচ্ছেন? তো সমস্যাটা কোথায়? কাকে নিয়ে সমস্যা? কেন সমস্যা? কেন ঐক্যের ছবি দেখা যাবে না? কেন একসঙ্গে মুভমেন্ট করা হবে না? দলের এইরকম হাল কেন হয়ে যাচ্ছে? হ্যাঁ, শাসক লুটপাট করে দিচ্ছে, কিন্তু লুটপাটগুলোকে আটকাবে কে? কিভাবে আটকাতে হবে? তার জন্য তো একটা নিজেদের ঐক্যবদ্ধ লড়াই থাকতে হবে। তো বুথগুলো কি করে শক্ত করা যায় সেটা দেখতে হবে। তো বুথ শক্ত হবে কি করে যদি নিজেরাই নিজেদের মধ্যে বিভাজিত হয়ে এইসব করার চেষ্টা হয়? তাহলে শাসক তো সেই সুযোগটা নেয়, আরো তো উস্কানি দেওয়ার চেষ্টা করে, আরো তো পারচেস করার চেষ্টা করবে একটা অংশকে। কারণ উপরতলায় যদি নিজেদের মধ্যে ঠিক না থাকে, নিচুতলাতে কি করে নিজেদের মধ্যে ঠিক থাকবে? উপরে যদি আওয়াজটা একসঙ্গে না হয়, তাহলে নিচুতলায় আওয়াজটা কি করে একসঙ্গে হবে, ঐক্যবদ্ধ ভাবে কি করে হবে? এই সব সংবর্ধনা ইত্যাদি সব যা হচ্ছিল, যাই হোক। তো দর্শক কি বলবেন? এখন খুব চর্চা হচ্ছে, গতকাল শুভেন্দু অধিকারী যেভাবে এককভাবে প্রোগ্রাম ঘোষণা করেছেন, চর্চা কিন্তু বিরাট হচ্ছে। তো পরিণতি কি হতে পারে দর্শক আপনারা বলবেন। আচ্ছা, আগের দিনে শাঁখও বাজিয়েছেন দেখছি সুকান্ত মজুমদার। ঠিক আছে, শাঁখ বাজাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু বাংলার মানুষ যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, যে সংকটের মধ্যে রয়েছেন, সেই সংকটকে দূর করার জন্য একটা ঐক্যবদ্ধ চিত্র তো অন্ততপক্ষে দেখা উচিত। তো সেটা যেহেতু সামনে আসছে না বলি হয়তো এত চর্চা হচ্ছে। দর্শক বলুন, আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারী যেভাবে গতকাল একগুচ্ছ প্রোগ্রাম ঘোষণা করলেন, এর উদ্দেশ্য কি? আপনারা কি ভাবছেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।